Fear begins where logic ends. Are you ready? খুলনার রূপসাতীরের বসুপাড়া গ্রামটি দিনের আলোয় ৮-১০টা সাধারণ গ্রাম্য জনপদের মতোই শান্ত। কিন্তু এই গ্রামেরই দক্ষিণ কোণে অবস্থিত বিশাল সেই জলাশয়টি, যাকে সবাই চেনে আন্ধির পুকুর নামে, তার গল্পটা একেবারেই আলাদা। দিনের বেলা স্বচ্ছ টলটলে পানি, পাড়ে ঘন সবুজ ঘাস আর এক সারিতে দাঁড়িয়ে থাকা কয়েকটা দীর্ঘদেহী তালগাছ দেখলে মনে হবে এক টুকরো স্বর্গ। কিন্তু স্থানীয়রা জানে এই পুকুরটা আসলে একটা অতলান্তিক মায়া, যা শিকারের অপেক্ষায় ওত পেতে থাকে। গ্রামের বৃদ্ধদের মতে এই পুকুরের কোনো তলা নেই। ব্রিটিশ আমলে একবার নায়েবরা হাতি নামিয়ে এর গভীরতা মাপতে চেয়েছিল, কিন্তু হাতি নাকি তলিয়ে গিয়ে আর ফেরেনি। সেই থেকে এর নাম আন্ধির পুকুর, যেখানে আলো পৌঁছায় না, যার রহস্যের শেষ নেই। রিয়াদ ছিল বসুপাড়ার চঞ্চল এক যুবক। বয়স তার এই ২২-২৩-এর কোঠায়। শহরের কলেজে পড়ে, তাই গ্রামের কুসংস্কারগুলোকে সে স্রেফ হেসেই উড়িয়ে দিত। ছুটির দিনে বন্ধুদের সাথে পুকুর পাড়ে আড্ডা দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। হাসাহাসি, পরনিন্দা আর ভবিষ্যতের পরিকল্পনা সবই চলত সেই শান্ত পরিবেশে। তবে একটা বিষয় রিয়াদকে বেশ ভাবাত। বিকেলের রোদ যখন একটু ম্লান হয়ে আসত, বন্ধুদের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিত। মাগরিবের আজানের ১৫-২০ মিনিট আগেই তার প্রিয় বন্ধু সুমন বলে উঠত, চল রে, অনেক দেরি হয়ে গেল, আজান দেওয়ার আগে বাড়ি পৌঁছাতে হবে। রিয়াদ হাসত, কেন রে, পুকুর কি তোকে গিলে খাবে? সুমন বা বাকিরা কেউ পরিষ্কার করে কিছু বলতো না, শুধু বলতো, বড়দের মানা আছে, এই পুকুরটা মাগরিবের পর আর সাধারণ থাকে না। ভয় না রিয়াদ, এটা আমাদের ছোটবেলার অভ্যেস। রিয়াদ মনে মনে ভাবত, এই অভ্যেস আসলে এক ধরনের সম্মিলিত ভীরুতা। সে ঠিক করল এই রহস্যের শেষ দেখে ছাড়বে। ঘড়িতে তখন রাত ১১:১০। পুরো বসুপাড়া যেন নিঝুম পুরী। কোথাও একটা ঝিঝি পোকার ডাক নেই, নেই কোনো ঝরা পাতার শব্দ। রিয়াদ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা শক্তিশালী টর্চ। সে একা হেঁটে চলেছে আন্ধির পুকুরের দিকে। পুকুরের কাছাকাছি পৌঁছতেই এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল। বাতাসটা হঠাৎ করেই অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল, যেন কেউ হিমশীতল বরফের নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের কাছে। পুকুরের চারপাশে থাকা তালগাছগুলো যেন অন্ধকারের দানবের মতো দাঁড়িয়ে আছে। সে টর্চ জ্বালালো। আলোর তীব্র রশ্মি গিয়ে পড়ল স্থির পানির ওপর। পানিটা এতটাই শান্ত যে মনে হচ্ছে বিশাল একটা কালো আয়না বিছিয়ে রাখা হয়েছে। কিন্তু সেই আয়নায় অদ্ভুত এক অসঙ্গতি। টর্চের আলোয় পাড়ের ঘাস দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে, কিন্তু পানির ওপর রিয়াদের নিজের কোনো প্রতিচ্ছবি নেই। রিয়াদ থমকে দাঁড়ালো। বিজ্ঞানের ছাত্র হিসেবে সে জানে এটা অসম্ভব, কিন্তু চোখের সামনে যা দেখছে তার কোনো ব্যাখ্যা নেই। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে একটা সুর ভেসে এলো। মনে হলো বাতাসের মধ্যে কেউ ফিসফিস করছে। রিয়াদের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে টর্চ ঘুরিয়ে চারপাশ দেখল, কেউ নেই, কিন্তু কণ্ঠটা খুব চেনা। আবার শোনা গেল, রিয়াদ, ওরে রিয়াদ, আয় না বাবা। রিয়াদ পাথর হয়ে গেল। এটা তার মায়ের গলা, একদম অবিকল সেই টান, সেই মমতা। কিন্তু রিয়াদের মা তো বাড়িতে ঘুমিয়ে আছেন। সে নিজের মনকে বোঝালো, না, এটা মনের ভুল, বাতাস আর গাছের পাতার শব্দ মিলে এমন শোনাচ্ছে। কিন্তু কণ্ঠটা এবার আরও স্পষ্ট হলো। মনে হলো কেউ ঠিক পানির ওপর দাঁড়িয়ে তাকে ডাকছে, আমি এখানে, পানির তলায়, খুব একা লাগছে রে, আয় না আমার কাছে। রিয়াদের সচেতন মস্তিষ্ক চিৎকার করে বলছে পালা, কিন্তু তার অবচেতন মন যেন সম্মোহিত হয়ে গেছে। সেই কণ্ঠের মধ্যে এমন এক করুণ আকুতি ছিল যে রিয়াদ নিজের অজান্তেই পুকুরের ঘাটের দিকে এগোতে শুরু করল। রিয়াদের পা দুটো তার নিজের নিয়ন্ত্রণে নেই। প্রতিটি পদক্ষেপ তাকে নিয়ে যাচ্ছে সেই অতল অন্ধকারের দিকে। সে প্রথম পা রাখল পানিতে। জলটা সাধারণ ঠান্ডার চেয়ে অনেক বেশি শীতল, যেন সরাসরি হাড়ের ভেতর গিয়ে বিঁধছে। অদ্ভুত ব্যাপার হলো, যতই সে এগোচ্ছে পানি তাকে ডুবিয়ে দিচ্ছে না। হাঁটু সমান পানি নিয়েই সে প্রায় পুকুরের মাঝখানে চলে এলো। তার মনে হচ্ছে সে হয়তো পানির ওপর দিয়ে হাঁটছে। একটা তীব্র ঘোরের মধ্যে সে দেখল পানির নিচ থেকে হালকা একটা আলো আভা ছড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে একটা আলোড়ন শুরু হলো, যেন গভীরে কোনো দানবীয় সত্তা জেগে উঠেছে। রিয়াদের কোমরে থাকা সেই বাঁধন আরও শক্ত হলো।
সে অনুভব করল তার কান দিয়ে নাক দিয়ে পানি ঢুকছে। চেতনা হারানোর ঠিক আগ মুহূর্তে সে শেষবারের মতো আকাশের দিকে তাকালো। আকাশের কোণে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। দূরে কোথাও মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজান ভেসে এলো, আসসালাতু খাইরুম মিনান নাওম। আজানের ধ্বনি পানিতে পড়ার সাথে সাথে রিয়াদের মনে হলো সেই মায়াবী বাঁধনটা এক মুহূর্তের জন্য আলগা হয়ে গেল। সে তার শেষ শক্তি দিয়ে একবার হাত পা ছুড়ল, কিন্তু ততক্ষণে অন্ধকার তাকে গ্রাস করে নিয়েছে। সকালে বসুপাড়ার মানুষজন যখন পুকুর পাড়ে জড়ো হলো, তারা দেখল পুকুরের পানি আবার আগের মতোই শান্ত। রিয়াদের বন্ধুরা কান্নায় ভেঙে পড়ল। পানির ওপর ভাসছে রিয়াদের সেই নীল রঙের শার্ট, তার দামি ঘড়ি আর একজোড়া স্যান্ডেল। কিন্তু রিয়াদের দেহটা কোথাও নেই। পুলিশ এলো, ডুবুরি নামানো হলো, কিন্তু অতল আন্ধির পুকুর কিছুই ফেরত দিল না। ডুবুরিরা ওপরে উঠে এসে ফ্যাকাশে মুখে বলল, নিচে অদ্ভুত একটা টান আছে, আমরা বেশি নিচে যাওয়ার সাহস পাইনি। রিয়াদ নিখোঁজ হওয়ার 7 দিন পর জেলেরা পুকুরে বড় জাল ফেলে। রিয়াদের লাশ মেলল ঠিকই, কিন্তু জালের সাথে উঠে এলো পুরনো সব অদ্ভুত জিনিস, কয়েকটা মোর্চেরদা চেন, ভাঙা চুড়ি আর একটা আধুনিক মোবাইল ফোন। ফোনটা দেখে সবাই অবাক হলো। এতদিন পানির নিচে থাকার পরেও ফোনটা কাজ করছিল। রিয়াদের বড় ভাই যখন ফোনটা অন করল, সে এক বিভৎস দৃশ্য দেখল। ফোনে একটা ভিডিও রেকর্ডিং চালু ছিল। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে রিয়াদ টর্চ মেরে পানি দেখাচ্ছে, তারপর হঠাৎ করেই ক্যামেরাটা পানির নিচে পড়ে যায়। ভিডিওর বাকি অংশে শুধু অন্ধকার আর বুদবুদের শব্দ, কিন্তু ঠিক শেষ 5 সেকেন্ডে যা দেখা গেল তা দেখে সবার রক্ত হিম হয়ে গেল। ক্যামেরার সামনে একটা মুখ ভেসে উঠেছে, সেই ফ্যাটাসে চোখহীন মুখ। তার কোনো দাঁত নেই, কিন্তু ঠোঁট দুটো নড়ে নড়ে বারবার একটা কথাই বলছে। অডিও খুব স্পষ্ট না হলেও ঠোঁট দেখে বোঝা যাচ্ছিল সে বলছে, পরের জন কে? বসুপাড়ার মানুষ এখন আর মাগরিবের পর ওই রাস্তা দিয়েও হাঁটে না। আন্ধির পুকুরের পাড়ের ঘাসগুলো এখন আরও লম্বা হয়েছে, তালগাছগুলো এখন আরও রহস্যময়ী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে আন্ধির পুকুর কাউকে ঘৃণা করে না, সে কাউকে মারেও না, সে শুধু নিঃসঙ্গ, সে শুধু সঙ্গী চায়। সে তার মোহময়ী কণ্ঠে আপনাকে ডাকবে, আর যদি আপনি একবার সেই অতল ডাকে সাড়া দেন, তাহলে আপনি হারাবেন না, আপনি শুধু চিরদিনের জন্য সামিল হবেন সেই চোখহীন ফ্যাকাশে মানুষদের মিছিলে। পুকুরের নিচে যেখানে রোদের আলো পৌঁছায় না, সেখানে হয়তো রিয়াদ এখনও অপেক্ষা করছে আপনার জন্য। কোনো এক নিশ্ঝুম রাতে আপনিও হয়তো শুনতে পাবেন, আয়না, খুব একা লাগছে।